ভারতীয় সভ্যতা সংস্কৃতি সুদীর্ঘকাল ধরে যে বটবৃক্ষের তলায় লালিত, সেই বটবৃক্ষের নাম মহাভারত। মহাভারত ভারতীয় জনজীবনের পূর্ণাঙ্গ অভিব্যক্তি। মহামুনি ব্যাস বলেছেন, এই রচনা পাঠ বা শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে। মহাভারতে মানুষের যে জীবনালেখ্য বর্ণিত তা আমাদের নিতান্ত পরিচিত। আমাদের সুখ দুঃখ, আমাদের জয় পরাজয়, আমাদের সান্ত্বনা বঞ্চনা সব কিছুই সুন্দরভাবে ধরা আছে মহাভারতের 18টি পর্বের পরতে পরতে। যে কালে মহাভারত লেখা সেই কাল আজ আর নেই, সময় বদলে গেছে। সেকালের জীবন পদ্ধতির সঙ্গে আজকের জীবন পদ্ধতির বেশ কিছু বৈসাদৃশ্য চোখে পড়ে। তবু এই 21 শতকে দাঁড়িয়েও এই সুবিশাল মহাকাব্যের মধ্যে মানুষ তার জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করছে। শুনুন সম্পূর্ণ অডিও মহাভারত। বহুকাল পূর্বে পরীক্ষিত নামে এক রাজা ছিলেন। তার পুত্র জন্মেজয়। অল্প বয়সেই জন্মেজয় পিতৃহারা হন। বড় হয়ে তিনি জানতে পারলেন পিতা পরীক্ষিতের মৃত্যু হয়েছে অত্যন্ত নিদারুণভাবে। একদা মৃগয়া করতে গিয়ে পরীক্ষিত গভীর অরণ্যে তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। তিনি শিকারের জন্য যে হরিণটির পিছনে ধাওয়া করছিলেন সেই হরিণটিও ক্রমশ তাঁর চোখের বাইরে চলে যায়। কিছুক্ষণ এদিক সেদিক তাকানোর পরে তিনি দেখতে পান একটি আশ্রম। আশ্রমে প্রবেশ করে তিনি এক মুনিকে দেখতে পেলেন। সেই মুনির কাছে পানের জন্য জল চাইলেন আর হরিণটির সংবাদ জিজ্ঞাসা করলেন। আশ্রমটি ছিল শ্রমিক মুনির। মুনি ছিলেন ধ্যানমগ্ন, ফলে পরীক্ষিতের কোনো কথাই তিনি শুনতে পেলেন না। এতে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং শ্রমিক মুনির গলায় একটি মৃত সাপ জড়িয়ে দিয়ে আশ্রম ছেড়ে এলেন। কিছুক্ষণ পরে আশ্রমে এসে ঢুকলেন ঋষিকুমার শৃঙ্গী। তিনি দেখলেন তার পিতার গলায় একটি মৃত সাপ জড়ানো। ঋষিকুমার অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অভিশাপ দিলেন, যে আমার পিতার অপমান করেছে সে 7 দিনের মধ্যেই তক্ষক নাগের দংশনে প্রাণ বিসর্জন দেবে। শ্রমিক মুনির যখন ধ্যানভঙ্গ হল তখন তিনি পুত্রের দেওয়া অভিশাপ সম্পর্কে জানতে পারলেন। সেজন্য তিনি পুত্রকে তিরস্কারও করলেন, কিন্তু তখন আর উপায় ছিল না। তিনি বুঝলেন ঋষিকুমারের দেওয়া এই অভিশাপ অব্যর্থ। অতঃপর রাজা পরীক্ষিতকে সাবধান করার জন্য তার কাছে সংবাদ পাঠালেন। মন্ত্রী পার্ষদ সবাই অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন এবং রাজার জীবন রক্ষা করবার জন্য সমস্ত প্রকারের ব্যবস্থা করা হলো। 6টি দিন নিরাপদেই কেটে গেল। 7ম দিন অতিক্রান্ত হতে বসেছে। সূর্য অস্তগামী। দিনের শেষে রাজা যখন ফলাহারে বসলেন, অমনি একটি ফলের ভিতর থেকে একটি ছোট্ট কীট বেরিয়ে এসে তাকে দংশন করল। ওই কীট আসলে স্বয়ং তক্ষক, আর তার দংশনেই পরীক্ষিতের মৃত্যু হল। পিতার শোচনীয় মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেজয় সর্পমেধ যজ্ঞ শুরু করলেন। তাতে আহুতি দেওয়া হলো সমস্ত সর্পকুলকে। কিন্তু তক্ষক কোথায়? সে তখন প্রাণের ভয়ে দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়েছে। তবু শেষ রক্ষা হলো না। যজ্ঞের পুরোহিতদের মন্ত্রশক্তি তক্ষককেও বের করে নিয়ে আসলো। শেষ পর্যন্ত আস্তিক মুনির চেষ্টায় রক্ষা পেলেন তক্ষক। জন্মেজয়ের এই সর্পযজ্ঞে যে সকল মনীষীরা এসে সমবেত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ব্যাসদেব এবং তাঁর শিষ্য বৈশম্পায়ন। এই সেই ব্যাস যিনি
বেদকে সবার কাছে সহজবোধ্য করবার জন্য 4 ভাগে ভাগ করে দিয়েছেন। ব্যাসদেবের কাছে জন্মেজয় প্রার্থনা জানালেন যেন সেই সভাস্থলে স্বয়ং ব্যাস তাঁর পূর্বপুরুষদের কাহিনী অর্থাৎ কুরু ও পাণ্ডবদের কাহিনী কীর্তন করেন। ব্যাসদেব যেহেতু এই কাহিনী ইতিপূর্বেই রচনা সম্পন্ন করেছেন এবং শীর্ষ বৈশম্পায়নকে সেই কাহিনীর পাঠ দিয়েছেন, অতএব শীর্ষ বৈশম্পায়নকেই সেই কাহিনী পরিবেশন করার আদেশ দিলেন। মহামুনি ব্যাসের আদেশে জন্মেজয়ের সভাতেই মহাভারত প্রথম প্রকাশিত হলো। শুনতে থাকুন সম্পূর্ণ অডিও স্টোরি মহাভারত।